আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতোই আজকে হচ্ছে আবার আমরা পূর্বের ধারাবাহিকতা যে ক্লাসগুলো চলছিল, কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি যে ফার্স্ট পেপার, এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক যে পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তনের আজকে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? তো আমরা রাসায়নিক পরিবর্তনের ক্লাস করতেছিলাম। এই রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা শুরু করব। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বাফার বাফার দ্রবণ, ঠিক আছে? এই বাফার দ্রবণ টপিকটা আজকে আমরা শুরু করব। বাফার দ্রবণ টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা এসএসসি 27 আছো, হ্যাঁ, এসএসসি 27 যারা আছো, তোমরা জানো যে বাফার দ্রবণ টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা সামনে পরীক্ষা দিবা, যারা সামনে পরীক্ষা দিবা এসএসসি 26, তোমরা তো সবচেয়ে বেশি জানো, তাই না, যে এই টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট। তো বাফার দ্রবণ থেকে প্রশ্ন আসবেই, এটাতে থেকে কোনো মিস নেই। তো এই কারণে হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন শুরু করার পরে আমরা এখানে আসছি। তো আমরা রাসায়নিক পরিবর্তনের অন্যান্য টপিকগুলো আমরা গুরুত্বপূর্ণ সবগুলো টপিক আমরা পড়াশোনা করব। তো আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ টপিকটা আজকে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করবো, ঠিক আছে? আজকে যতটুকু সম্ভব ততটুকু আমরা পড়াশোনা করব। এছাড়াও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আজকে চেষ্টা করবো করার জন্য। তো আজকে আগে হচ্ছে আমরা কি করবো বলতো ভাইয়া? আগে আমরা বেসিকটা পড়াশোনা করব। বেসিকটা পড়াশোনা করে হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তনের যে বাফার দ্রবণের হচ্ছে গাণিতিক সমস্যাগুলো ইনশাআল্লাহ সলভ করবো, ঠিক আছে? তো সবাই রেডি হয়ে যাও, আমরা এখনই শুরু করবো, কেমন? সবাই খাতা কলম নিয়ে একটু বসো। বা এখনই এই রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার, যে বাফার দ্রবণ, বাফার দ্রবণ আজকে আমরা শুরু করব, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। সেটা কি বলতো ভাইয়া? বাফার দ্রবণ, ঠিক আছে? বাফার দ্রবণ। বাফার দ্রবণ জিনিসটা কি একটু দেখো। বাফার দ্রবণ, দেখো ভাইয়া, আমরা একটা কাজ করি। বাফার দ্রবণ বোঝার আগে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে তুমি কি করলা, একটা স্ট্রং অ্যাসিড আছে তোমার কাছে, ঠিক আছে? স্ট্রং অ্যাসিডের সাথে তুমি এই জায়গায় তুমি কি করতে পারো বলতো ভাইয়া? স্ট্রং বেস নিতে পারো, তাই না? একটা স্ট্রং অ্যাসিডের সাথে তুমি স্ট্রং বেস নিতেই পারো, বিক্রিয়া করতেই পারো, তাই না? আচ্ছা, এখন একটা স্ট্রং বেজের সাথে একটা স্ট্রং অ্যাসিডের সাথে তুমি একটা উইক বেস নিতেই পারো, তাই না? তাই তো? তাহলে স্ট্রং অ্যাসিডের সাথে আমরা একটা স্ট্রং বেজ আমরা বিক্রিয়া করাতে পারি, বা একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা উইক বেজের বিক্রিয়া করতে পারি। এছাড়াও আমরা এটা করতে পারি না, যে একটা উইক বেজের সাথে বা একটা উইক অ্যাসিডের সাথে, একটা উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেজেরও বিক্রিয়া করতে পারি, একটা স্ট্রং বেজেরও বিক্রিয়া করতে পারি, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেজ যখন আমরা বিক্রিয়া করব, এছাড়াও স্ট্রং অ্যাসিড বা বেজের সাথে উইক অ্যাসিড বা বেজের যখন বিক্রিয়া করবো, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। উপরেরটার মধ্যে স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেজ, কিন্তু নিচের গুলো দেখো, একটা স্ট্রং অ্যাসিড বসাইলে আর একটা কিন্তু উইক বেজ বসাইছে, একটা উইক অ্যাসিড বসাইলে আর একটা কিন্তু কি বসাইতে বলো তো ভাইয়া? স্ট্রং বেজ বসাইছে, ঠিক আছে? তো যখনই যখনই হচ্ছে আমরা এই দুইটা কেস নিয়ে আলোচনা করব, যখনই আছে স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেজ বা উইক অ্যাসিডের সাথে যখন স্ট্রং বেজ নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটাকে বলা হয় বাফার দ্রবণ। তখন মানে এই জিনিসটা থেকে আসলে বাফার দ্রবণের কনসেপ্ট আসছে, বুঝতে পারছো? তবে এখানে শর্ত আছে, এই জায়গায় এটা হইলে যে হয় এমন না। তবে বাফার দ্রবণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে এই জিনিসটা হওয়া লাগবে, একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা উইক বেস দেওয়া লাগবে, নতবা একটা উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেস দেওয়া লাগবে, ঠিক আছে? তো এই দুইটা কনসেপ্ট থেকে আসলে বাফার দ্রবণের উৎপত্তিটা হয়, ঠিক আছে? আর এই যে স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেজের যে কাহিনীটা আমরা পরে পড়াশোনা করবো, ঠিক আছে? এটা আমরা পরিমাণগত রসায়নে পড়াই ফেলছি, এখনো আছে, আমরা চেষ্টা করবো পড়ানোর, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো মোটামুটি আশা করি বুঝতে পারছো যে যে বাফার দ্রবণের কনসেপ্টটা কোথা থেকে আসছে। একটা আমি স্ট্রং বেজের সাথে একটা স্ট্রং বেজ বা উইকের একটা স্ট্রং অ্যাসিড বা বেজের সাথে একটা উইক অ্যাসিড বা বেজে যখন বিক্রিয়া দিব, তখন তারা একত্রে আমরা কি বলতে পারবো বলতো ভাইয়া? বাফার দ্রবণ বলতে পারবো। তবে বাফার দ্রবণ এটাই হইলেই যে হবে এমনটা না, এছাড়াও আরো অনেকটা শর্ত আছে, আমরা পরে পড়াশোনা করতেছি। তো আশা করি যে এই
বেসিক যে কথাটা, এই কথাটা তুমি একটু বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো, আস্তে ধীরে দেখো চলে আসবে, মোটামুটি তোমাদের মাথায় সত্যি চলে যাবে, সমস্যা নেই। দেখো, মনে করবে আমি কি করলাম, আমি হচ্ছে এই জায়গা থেকে একটা স্ট্রং অ্যাসিড দিলাম। কি নিচ্ছি বলতো ভাইয়া? একটা স্ট্রং অ্যাসিড দিছি প্লাস একটা উইক বেস দিছি, ঠিক আছে? একটা উইক বেস দিছি। আর একটা কি করতে পারছি বলতো, এই জায়গায় আমি একটা উইক অ্যাসিড নিছি, আর একটা স্ট্রং বেস দিছি, স্ট্রং বেস দিছি, বেস। এই দুইটা ভিন্ন ভিন্ন নাম হয়। তো দেখো তো ভাইয়া, এই জায়গায় যেটা উইক তার উপর ভিত্তি করে নাম হয়। কি বলছি? যেটা উইক তার উপর ভিত্তি করে নাম হয়। একটু আগে বলেছি দুইটা বাফার দ্রবণ, তাই না? তাহলে এখন এই যে উইক, যে বেস, যে উইক, এই উইকের উপর ভিত্তি করে নাম হয়। তাহলে বলো তো, আমি তো বলছি এটা বাফার দ্রবণ, দুইটাই বাফার দ্রবণ, তাই না? তো যে দুর্বল তার উপর ভিত্তি করে বাফারের নাম হয়। এখানে উইক হচ্ছে কি বলতো? বেস। বেস মানে হচ্ছে কি বলতো ভাইয়া? বেস মানে হচ্ছে ক্ষার। তাহলে এই উইক বেস, এই কারণে যেহেতু বেসটা হচ্ছে উইক, এই কারণে এই বাফারের নাম হচ্ছে ক্ষারীয় বাফার। কি বাফার বলতো ভাইয়া? ক্ষারীয় বাফার। যেহেতু এটা উইক, বেসটা হচ্ছে উইক, এই কারণে এই বাফারের নাম কি বলবো বলতো ভাইয়া? এই বাফারের নাম বলবা ক্ষারীয় বাফার। কি বাফার? ক্ষারীয় বাফার। বুঝতে পারছো কিনা? এই বাফার নাম হচ্ছে ক্ষারীয় বাফার। আর যে এই নিচেটার ভিতরে বলতো উইকটাকে, উইকটা হচ্ছে এসিড, যেহেতু উইকটা হচ্ছে এসিড, এই কারণে এই বাফারের নাম হচ্ছে এসিড। যেহেতু, তাহলে এখানে বলবে কি বাবা? অম্লীয় বাফার। অম্লীয় বাফার। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জায়গার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে দুর্বলের মূল সংখ্যা, দুর্বলের মূল সংখ্যা সবসময় বিক্রিয়ার শুরুতে দুর্বলের মূল সংখ্যা স্ট্রং এর মূল সংখ্যা থেকে বেশি হতে হবে। তাহলে তোমার মনে রাখবা, বাফারের একটা শর্ত আছে, বাফার দ্রবণের শর্ত, বাফার দ্রবণের শর্ত। বাফার দ্রবণের শর্তটা হচ্ছে কি করতে হবে বলতো ভাইয়া? দুর্বলের মূল সংখ্যা, এই যে উইক, এই দুর্বলের মূল সংখ্যা, দুর্বলের মূল সংখ্যা বেশি হতে হয় স্ট্রং এর মূল সংখ্যা থেকে। দুর্বলের মূল সংখ্যা কি হতে পারে বলতো ভাইয়া? বেশি হতে। এটা কখন? বিক্রিয়ার শুরুতে, ঠিক আছে? ইনিশিয়াল, ইনিশিয়াল পয়েন্টে বা বিক্রিয়ার শুরুতে, ঠিক আছে? বিক্রিয়ার শুরুতে কি হবে বলতো ভাইয়া? দুর্বলের মূল সংখ্যা স্ট্রং এর মূল সংখ্যা থেকে বেশি হতে হয়। এই কথাটার মানে কি আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? আপাতত এটুকু বুঝো, দেখে দিচ্ছি, জাস্ট জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি জাস্ট তোমরা এটুকু, এটুকু মোটামুটি তোমার বুঝতে পারছো, কেমন? তা আমরা বাফার জিনিসটাকে জাস্ট একটু তোমাকে একবারে সামান্যভাবে, মানে বেসিক যে কথা না বললাম না, এইটুকু নিয়ে আলোচনা করছি। তা আমরা এখন একবারে ফুল আমরা বাফার দ্রবণ জিনিসটা কি ওই জায়গায় যাবো, ঠিক আছে? তো দেখো, আমি যদি বলি ভাইয়া যে বাফার দ্রবণ জিনিসটা কি, বাফার দ্রবণ জিনিসটা হচ্ছে যে দ্রবণে, যে দ্রবণে সামান্য, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা বেস, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা বেস যোগ করলে, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা বেস যোগ করলে দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জ হয় না, পিএইচ এর কোনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাকে কি বলে? তাকে বাফার দ্রবণ বলে। বুঝতে পারছেন না? বলো তো ভাইয়া, যে আমি যদি একটা দ্রবণ নেই, ওই দ্রবণের ভিতরে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস নিলে দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না, তখন ওই দ্রবণটাকে তুমি কি বলবা? বাফার দ্রবণ বলবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার। বাফার দ্রবণ কয় প্রকার বলতো ভাইয়া? বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার। এই যে একটা হচ্ছে একটু আগে দেখে আসছে ভাইয়া, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে অম্লীয় বাফার, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। তোমরা যখন অ্যাডমিশনে পড়াশোনা করবা তখন দেখবা সেখানে আরেকটা বাফার আছে, সেটা হচ্ছে নিরপেক্ষ বাফার। কি বাফার? নিরপেক্ষ বাফার। তবে নরমালি আমরা দুই প্রকারে বলি, ঠিক আছে? নিরপেক্ষ বাফার। তাহলে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, একটা কি বলতো ভাইয়া? নিরপেক্ষ বাফার। বুঝতে পারছো? আচ্ছা, তো অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার জিনিসগুলো কি, এগুলো তো একটু আগে দেখে আসতে পেলাম না, যে অম্লীয় বাফার কেন বলা হয়? যখন তুমি একটা
উইক বেজের সাথে, একটা উইক অ্যাসিডের সাথে যখন একটা স্ট্রং বেস তুমি যোগ করবা তখন যে বাফারটার নাম হবে সেটা অম্লীয় বাফার। আর যখন একটা উইক বেজের সাথে একটা স্ট্রং অ্যাসিড বিক্রিয়া করবা তখন সেই বাফারের নাম হচ্ছে ক্ষারীয় বাফার, তাই তো? আচ্ছা, এখন নিরপেক্ষ বাফার জিনিসটা এটা তুমি একদম নিজে পড়াশোনা করবা, ঠিক আছে? ফাইন। তো আশা করি যে বাফার দ্রবণ জিনিসটা কি এটুকু তোমরা বুঝতে পারছো। কেমন? এখন বাফার দ্রবণ আসলে ব্যাপারগুলো আর একটু ডিপলি যাই আমরা, বাফার দ্রবণ ব্যাপারগুলো আরেকটু আমরা ডিপলি পড়াশোনা করি। একটু দেখো, এটুকু মুছে দিলাম। আমরা যেটা করবো সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি। অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি, অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি। এখন তুমি কি অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করবা সেটা হচ্ছে মূল বিষয়। তো মাথা রাখবা অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করতে হলে প্রথম অবস্থায় বলছি যেখানে কি লাগবে, অম্লীয় বাফার মানে একটা উইক, অম্লীয় না, অম্লীয়টা কি লাগে, উইক অ্যাসিড না বেস, উইক অ্যাসিড লাগে। তাহলে তুমি কি নিবা, একটা উইক অ্যাসিড নিবা। তাহলে একটা উইক অ্যাসিড নিবা, একটা উইক অ্যাসিডের সাথে একটা উইক অ্যাসিড নিবা, একটা উইক অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিবা। তাহলে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিবা, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিতে হবে, ওই অ্যাসিড অনুবন্ধী ক্ষার। তাহলে আমি কি করবো বলতো ভাইয়া, একটা অম্লীয় বাফার যদি আমি প্রস্তুত করতে যাই, অম্লীয় বাফার প্রস্তুত করতে গেলে আমি একটা উইক অ্যাসিড দিব এবং ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা নিব, তাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। বুঝতে পারছো? তো এগুলার কি হইতে পারে, উদাহরণটা কি? উদাহরণগুলো দেখো ভাইয়া, আমি একটা উইক অ্যাসিড নিই, বলতো ভাইয়া সবচেয়ে ব্যবহৃত জৈব অ্যাসিডের নাম কোনটা? CH3COOH, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ব্যবহৃত আমাদের দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিড নিলাম, অর্থাৎ উইক অ্যাসিড নিছি। উইক অ্যাসিডে বলে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিতে হবে। তাহলে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কোনটা বলতো? এখান থেকে এসটা চলে যাবে, এসটা চলে গেলে যেটা থাকবে CH3COO, এর যেটা চলে গেছে তাহলে এটা মাইনাস। তাহলে দেখো তো CH3COOH এবং CH3CO এই দুইটাকে একসাথে তুমি কি বলতে পারবা? অম্লীয় বাফার। এখন দ্রবণে তো আর এই আকারে থাকবে না, দ্রবণে এটা এরকম আকারে থাকতে পারে যে CH3COO এই যে মাইনাসের জায়গায় তুমি এখানে একটা কি বা সোডিয়াম মানে একযোজি একটা মূলক তুমি এখানে বসাতে পারো। বুঝতে পারছো? তাহলে এটা যদি এরকম আকারে থাকে, অর্থাৎ CH3COH প্লাস যদি এটা থাকে একটা দ্রবণে, যেমন একটা দ্রবণ, এই দ্রবণের ভিতরে কি আছে? CH3COOH আছে এবং CH3COO কি আছে, তখন তুমি বলবা এই দ্রবণটা হচ্ছে বাফার দ্রবণ। বুঝতে পারছো? আচ্ছা ফাইন। তো এটা হচ্ছে একটা কথা। আমরা আরো উদাহরণ দিতে পারবো, যেমন তুমি আরেকটা দুর্বল অ্যাসিডের নাম বলো, CH3 কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড থেকে কি করবো বলতো, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার লাগবে। অনুবন্ধী ক্ষার মানে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে HCO3 একটা হাইড্রোজেন চলে গেছে, একটা মাইনাস। ঠিক আছে? এখন এই মাইনাস না থেকে এটা এরকম আকারে থাকতে পারে না, এই মাইনাসের জায়গায় একটা সোডিয়াম বসে দাও, তাহলে HNaCO3 হইতে পারে, তাই না? এখন আমি আরেকটা নিলাম, এটা নিলাম হচ্ছে H2CO3, দুর্বল, এই দুর্বলটা নিলাম। এখন দুইটা চলে গেছে, দুইটা চলে গেলে কি হবে বলতো, মানে হাইড্রোজেন চলে গেছে, দুইটা চলে গেছে, তাহলে কি থাকবে? CO3 মাইনাস, বা এটা কি এরকম আকারে থাকতে পারে Na2CO। ঠিক আছে? এই যে 2 মাইনাসের জায়গার মধ্যে দুইটা সোডিয়াম চলে আসছে আর এখানে CO3 চলে আসছে, CO3 দেখাচ্ছিল, বুঝছো? তাহলে এই যে একটা দুর্বল অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, দুর্বল অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, দুর্বল অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার যখন থাকবে সেটাকে আমরা বলবো উইক। অ্যাসিডের সাথে অনুবন্ধী ক্ষার যখন থাকবে সেটাকে আমরা কি বলবো তবে? অম্লীয় বাফার দ্রবণ। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস লিখি, সেটা মনে করো যে যদি এরকম আকারে থাকে, যদি এরকম আকারে থাকে, এটা কি থাকবে বলতো? COO মাইনাস, এটা থাকতে পারে, তাই না? বা এটা এরকম আকারে থাকতে পারে না, এই মাইনাসের জায়গার মধ্যে জাস্ট সোডিয়াম দিয়ে দাও বা কে দিয়ে দাও, শেষ। এই যে একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের সাথে ওই অ্যাসিড অনুবন্ধী বেস, তাহলে এই দুইটাকে একসাথে আমরা কি বলবো তবে?
আমরা ওই দ্রবণটাকে বলবো হচ্ছে বাফার দ্রবণ। কোন বাফার দ্রবণ? এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন যদি এই জিনিসটা বুঝে থাকো, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা না হয় অম্লীয় বাফার দ্রবণ বললাম, এখন আমরা যেটা করবো অম্লীয় বাফার দ্রবণ পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। 2 নাম্বার দেখো, ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি, ঠিক আছে? আচ্ছা, এখন ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি কি হবে? ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি কিভাবে করবো বলো তো ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ যেহেতু, আমরা এখানে উইক অ্যাসিড মানে উইক বেস দিব, যেহেতু ক্ষারীয় তাহলে উইক বেস নিতে হবে। তাহলে আমরা কি নেব বলো তো ভাইয়া? প্রথমত একটা উইক বেস দিব, এবং ওই যে এই বেজের অনুবন্ধী অ্যাসিড নিব, ঠিক আছে? তাহলে ওই বেজের একটি অনুবন্ধী অ্যাসিড, ওই বেজের অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে? তাহলে একটা উইক বেজের সাথে যখন ওই বেজের অনুবন্ধী অ্যাসিড নিব, তখন ওইটাকে আমরা কি করবো বলতো ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ। বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটু উদাহরণ দিই, তাহলে আরো তুমি সহজে বুঝতে পারবা। দেখো, আমরা যদি এটা লিখি, একটা উইক বেজ লিখি, একটা উইক বেজ তোমরা সবসময় পড়ে আসছো যে অ্যামোনিয়া আছে একটা উইক বেজ, কারণ ওই বেজের অনুবন্ধী অ্যাসিড নেওয়া লাগবে। অনুবন্ধী অ্যাসিড মানে কি বলতো ভাইয়া? এখান থেকে হাইড্রোজেন যদি একটা চলে যায় তাহলে কি হবে? NH3, হাইড্রোজেন চলে গেছে, তাহলে A+, NH3+ এ আকারে থাকতে পারে, বা এটা এরকম আকারে থাকতে পারে, NH সরি এটা NH3, যদি হাইড্রোজেন একটা চলে আসে NH4+, তাহলে NH4Cl, ঠিক আছে? এটা কি বলতো? বেজের অনুবন্ধী অ্যাসিড, তাই না? ওই বেজের অনুবন্ধী অ্যাসিড মানে কি বলতো? বেজ কি করে? H+ গ্রহণ করে। তাহলে H+ গ্রহণ করলে পজিটিভ হয়েছে, H+ গ্রহণ করছে, তাহলে বেজ H+ গ্রহণ করছে, তাহলে তিনটা ছিল, এখানে একটাই হচ্ছে, তিনটা থেকে একটা বাড়ছে, মোট কটা হলো? 4টা। তাহলে 4টা হয়েছে, এবং যেহেতু গ্রহণ করছে এখানে প্লাস হয়েছে, ঠিক আছে? তোমরা আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টাড লাউরি মতবাদ পড়ছো। ব্রনস্টাড লাউরি মতবাদের মধ্যে তোমরা জানো যে বেস কি করে বলো তো ভাইয়া? বেস হচ্ছে প্রোটন গ্রহণ করে। এই যে প্রোটন গ্রহণ করছে, H3 ছিলে H4 হয়ে গেছে, তবে প্লাস দেওয়া লাগছে, এই যে প্লাস। তো এটা এ আকারে থাকতে পারে, বা প্লাস টাকার পরিবর্তে আমরা এখানে টু নিয়ে আসছি, এটাও হতে পারে। বুঝতে পারছো কিনা? তো এগুলো কিন্তু হয়। এছাড়া তুমি এটা এরকম উদাহরণ আরো দেখবা, এটা হচ্ছে এরকম যে RNH3, এটার সাথে এরকম হয় যে RNH4+, এরকম জিনিসও হতে পারে, ঠিক আছে? তো এই উদাহরণগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো দিয়ে তোমাকে অ্যাডমিশনে এবং অন্যান্য জায়গার মধ্যে প্রচুর কোশ্চেন করতে দেখা যায়, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন করতে কি বলতো ভাইয়া? এখান থেকে আমরা কোশ্চেন করতে প্রচুর দেখছি, তো এখান থেকে কোশ্চেন হয়। পারবা না? বলো তো, পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে? অবশ্যই পারবা, আশা করি তোমরা। সরি, এটা তো সম্ভব নাকি? RNH3 সম্ভব? হ্যাঁ, কি লিখছি? এটা সম্ভব বলো তো? নাইট্রোজেন এর কি 4টা হবে? আচ্ছা, তো এরকম ভাবে থাকবে, কেমন? আচ্ছা, এখন আর কি দেওয়া যায়? আর কিছু উদাহরণ দিতে চাই। আচ্ছা, এটা দিয়ে দেওয়া যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি এটার অনুবন্ধী অ্যাসিড নিতে চাও, অনুবন্ধী অ্যাসিড নিলে কি হবে বলো তো ভাইয়া? অনুবন্ধী অ্যাসিড নিলে NH4Cl, এই যে এটাই NH4Cl, তাই না? বা এটা তুমি এইভাবে লিখতে পারো, NH4 লিখে মনে করো এখানে NH4+ দিতে পারো, তাহলে এটা আবার লিখতে হবে কি? NH4Cl, এটা লিখতে পারো, ঠিক আছে? তো এই উদাহরণগুলো কিসের কি বলতো ভাইয়া? ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে? কারণ কি বলতো, ক্ষারীয় বাফার দ্রবণের শর্ত কি? প্রস্তুত কিভাবে করবা? একটা উইক বেজ নিবা, এবং ওই অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড নিতে হবে, ওই বেজের অনুবন্ধী অ্যাসিড। তো এতে উইক বেজ নিলাম, ওই বেজের অনুবন্ধী অ্যাসিড নিলাম। তো আশা করি তোমরা এই যে বাফার দ্রবণ, যে 2 ধরনের যে বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয়, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরেকটা বাফার দ্রবণ পড়াইছি বলছি, সেটা হচ্ছে নিরপেক্ষ বাফার দ্রবণ। এই নিরপেক্ষ বাফার দ্রবণ আশা করি তোমরা এটা অ্যাডমিশনে যখন পড়াশোনা করবা তখন পেয়ে যাবে। দেখবা নিরপেক্ষ বাফার দ্রবণ একটা আছে এরকম টাইপের, দেখবা নিরপেক্ষ বাফার দ্রবণ CH3 COO NH4, এই যে এটা নিরপেক্ষ বাফার দ্রবণ, ঠিক আছে? তো এই নিরপেক্ষ
এই নিরপেক্ষ বাফার দ্রবণটা তোমরা অ্যাডমিশনে পড়াশোনা করবা, আপাতত এখানে পড়াশোনা করার কোনো দরকার নাই। বুঝতে পারছো? ওকে ফাইন। ওকে, তো দেখো আমরা এখন বাফার দ্রবণের কিভাবে প্রস্তুত করতে হয় ডিরেক্টলি ওই পড়াশোনাটা করবো, কেমন? তো এটুকু মুছে দিলাম, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বাইরে ইনবক্সে অবশ্যই, ভাইরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদের আমরা প্রবলেমগুলো সলভ করি, তোমরা আমাদের ইনবক্সে অবশ্যই মেসেজ দিবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, কেমন? তো দেখো আমরা এখন যেটা করব সেটা কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে আমরা বাফার দ্রবণ প্রস্তুতি করে শিখবো, কেমন? আমরা বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয় এটা শিখবো। তো মাথা রাখবা ভাইয়া, এক নম্বর যেটা সেটা হচ্ছে ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি, ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি, ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি। এক নম্বর ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত। ডিরেক্ট বাফার দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবে বলো তো? তুমি ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত করতে পারো এইভাবে, যে একটা তুমি পাত্র নিছো, এই পাত্রের ভিতরে তুমি কি নিতে পারো, ইজিপ্টকে বলে আসলাম, তুমি যদি এটা নিতে চাও, মনে করো কার্বনিক অ্যাসিড নিলাম, কার্বনিক অ্যাসিড H2CO3 নিলাম, তাহলে ওর সাথে কি নিতে হবে বলো তো ভাইয়া? H, এটা নিতে পারো NaHCO3, এটা নিতে পারো। তাহলে এই যে তুমি একটা দুর্বল অ্যাসিড নিছো, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী, দুর্বল অ্যাসিড অনুবন্ধী বেজ নিছো, তাহলে সেটাকে কি হবে বলো তো ভাইয়া? আমাদের একটা ডিরেক্ট বাফার পদ্ধতি, ঠিক আছে? তাহলে এটা এই বাফারের নাম কি? এটা যেহেতু দুর্বল অ্যাসিড, তাহলে এটার নাম হচ্ছে অম্লীয় বাফার। এটা বাফারের নাম কি বলো তো ভাইয়া? অম্লীয় বাফার। আচ্ছা, এখন তুমি আরো কিছু নিতে পারো, মনে করো আরেকটা তুমি ডিরেক্ট বাফার প্রস্তুত করতে যাচ্ছ, মনে করো তুমি এখন নিলে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে এখানে তুমি কি নিতে হবে বলো তো ভাইয়া? অ্যামোনিয়া তুমি এখানে কি নিতে পারবা? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো দেখো এটা হচ্ছে ক্ষার, ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, তো অনুবন্ধী অ্যাসিড যেহেতু নিছো, তাহলে এটা যেহেতু এটা ক্ষারীয় ব্যাপার, যেহেতু এটা ক্ষারটা হচ্ছে দুর্বল, এখানে এটার নাম হচ্ছে কি বলতো ভাইয়া? ক্ষারীয় ব্যাপার। বুঝতে পারছি না বলো তো? তাহলে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি, অর্থাৎ আমি একটা দুর্বল অ্যাসিড দিব, ওই অ্যাসিডের অনুবন্ধী বেসটা যদি আমি আমার দ্রবণে দিয়ে দেই, তাহলে ওই বাফারটা ডিরেক্টলি কি হয়ে যাবে বলতো? ওই দ্রবণটা ডিরেক্টলি বাফার দ্রবণে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমি বেস দেই, ওই বেজের অনুবন্ধী অ্যাসিড দেই, তাহলে ওই বাফারটা ক্ষারীয় বাফার হয়ে যাবে। বুঝতে পারছো? এটা ডিরেক্ট দেওয়া যায়, মানে ডিরেক্ট দ্রবণ তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এইভাবে হয় না, এইভাবে যদি না হয়, আমরা এভাবে মানে তো হচ্ছেই, তবে কথা হচ্ছে যে পরিকাঠামো এইভাবে দেওয়া থাকে না সহজে, তো যেভাবে দেওয়া থাকে আমরা ওইভাবে করতে যাচ্ছিলাম। তো দেখো ওইভাবে কিভাবে দেওয়া থাকে। তো দেখো একটা ছিল ডিরেক্ট বাফাদান পদ্ধতি, একটা হচ্ছে ইনডিরেক্ট বাফাদান পদ্ধতি। আমরা ওটা একটু দেখবো। ডিরেক্ট বাফাদান পদ্ধতি গেল, এখন যেটা বলবো সেটা কি বলতে হবে? ইনডিরেক্ট, ইনডিরেক্ট বাফাদান পদ্ধতি, কেমন? তো ইনডিরেক্ট বাফাদান পদ্ধতিটা কিরকম? ইনডিরেক্ট বাফাদান পদ্ধতি হচ্ছে বিক্রিয়ার শুরুতে, সরি মাথায় রাখবা, ইনডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত করার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার শুরুতে দ্রবণ প্রস্তুত করতে হয়। হ্যাঁ, বিক্রিয়া করার শুরুতে আমরা বাফার দ্রবণটা প্রস্তুত করা হয়ে থাকে, কেমন? বিক্রিয়া করার শুরুতে বাফার দ্রবণটা প্রস্তুত করা হয়েছে, বিক্রিয়া করার শুরুতে ইনডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত হচ্ছে বিক্রিয়া করার শুরুতে, বিক্রিয়া করার শুরুতে বাফার দ্রবণ প্রস্তুত করা হয়ে থাকে।
বিক্রিয়া করার শুরুতে বাফার দ্রবণ প্রস্তুত করা হয় বিক্রিয়া করার শুরুতে। যেমন যেমন হচ্ছে ওই যে পরে আসছিলাম, একটা স্ট্রং অ্যাসিডের সাথে যদি তুমি একটা উইক বেস দাও, একটা স্ট্রং অ্যাসিডের সাথে তুমি একটা উইক বেস দাও, তাহলে কি পাবো বলো তো? এটা কি পাবা? স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস দিলে, স্ট্রং অ্যাসিডের সাথে যদি আমরা উইক বেস দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উইক বেস দিছি, উইক বেস দিলে ক্ষারীয় বাফার, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এই যে আমি হচ্ছে একটা উইক অ্যাসিডের সাথে হচ্ছে আমি একটা স্ট্রং বেস দিলাম, স্ট্রং বেস দিলাম। স্ট্রং বেস দিলে কি হবে? যেহেতু অ্যাসিডটা হচ্ছে উইক, এখানে আছে অম্লীয় বাফার। তো এই লেখাগুলো আমরা বারবার লিখে আসতেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনডিরেক্ট বাফারদন পরিস্থিতি, ঠিক আছে? ইনডাইরেক্ট বাফারদন পরিস্থিতি হবে। আর ডিরেক্ট কিভাবে হচ্ছে তুমি দেখছো, তাই না? আচ্ছা, এখন এইভাবে হইলে বাফারটা হয় কি হবে? এইভাবে যদি হয় বাফারটা হয় কি হবে আমরা একটু পরে দেখাবো, ঠিক আছে? তো একটু আগে তোমরা পড়ে আসছিলে না, বাফারদন প্রস্তুত করতে হলে তো ভাইয়া আপনি দেখাইছেন বাফারদন প্রস্তুত করতে হলে অবশ্যই একটা অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বা বেজ লাগে, এবং ওই অ্যাসিডের বা ওই বেজের অনুবন্ধী ইয়েটা লাগে, তাই না? তাহলে এটার মধ্যে তো এত কিছু না, আপনি এটার মধ্যে কিভাবে বাফার তৈরি করবেন, তাই না? এটার মধ্যে বাফার জিনিসটা আছে, আমরা যে একটু আগে পরে আসলাম অনুবন্ধী শব্দটা, এটার মধ্যেও আছে। কিভাবে আছে আমরা একটু পরে দেখাবো, ঠিক আছে? এই কারণে নাম হচ্ছে ইনডাইরেক্ট, ওইখানে ডিরেক্ট ছিল। তো এই জায়গার মধ্যে আছে, তবে বিক্রিয়া করার এই যে কথাটা আছে, বিক্রিয়া করার শুরুতে বাফারদন প্রস্তুত করা যায়, অর্থাৎ বিক্রিয়া করার পরে হচ্ছে তুমি এই জিনিসটা পাবা, ঠিক আছে? ওই যে অনুবন্ধী শব্দটা বিক্রিয়া করার পরে তুমি পাবা, বুঝতে পারছো? তো না বললে সমস্যা, আমরা একটু পরে দেখাবো এটা। তো এখান থেকে আরেকটা একটা কথা মনে রাখতে সবসময় বলে আসছি যে ভাইয়া, যে বিক্রিয়ার শুরুতে, এই জায়গায় বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যা বেশি হতে হবে। উইকের মূল সংখ্যা যদি বেশি না হয় তাহলে জীবনেও হচ্ছে এই বাফারদন প্রস্তুত করা সম্ভব না, ঠিক আছে? উইকের মূল সংখ্যাটা অবশ্যই বেশি হতে হবে। উইকের মূল সংখ্যা বেশি হওয়া ছাড়া এটা জীবনও পসিবল না, ঠিক আছে? উইকের মূল সংখ্যা বেশি হওয়া ছাড়া এটা জীবনও পসিবল না, বুঝতে পারছো? আচ্ছা, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, কেমন? আচ্ছা, তো দেখো এখন আমরা মুছে দিচ্ছি এটুকু, আমরা এখন বাফার জিনিসটাকে কি এখন তুমি আসলে সহজে বুঝবা, এই জিনিসটা আছে এখন বুঝবা যে আসলে কি পড়াচ্ছি, এতক্ষণ ধরে কি পড়লাম তুমি এখন একটু ফিল করতে পারবা। তো দেখো আমরা আজ একটা কাজ করি, আমি হচ্ছে একটা এসি নিলাম, দুর্বল এসি নিলাম, CH3COOH। এটাকে একটু আগে দেখলাম আমরা স্ট্রং উইক অ্যাসিডের সাথে আমরা উইক অ্যাসিড তুমি কি স্ট্রং বেজ, একটা স্ট্রং বেজের নাম বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং বেজ। দ্বিতীয় করানোর পরে কি উৎপন্ন হবে বলো তো? করানোর পরে কি উৎপন্ন হবে? CH3COONA। আর এখানে OH আর H মিলে পানি হয়ে যাবে, এই যে পানি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো বিক্রিয়ার শুরুতে এটা দেওয়া ছিল 20 মোল, এটা দেওয়া ছিল 20 মোল, এটা দেওয়া ছিল, ঠিক আছে? এখন আমাকে বলো তো ভাইয়া, এটা তো একটা পাত্রের মধ্যে নিছিলাম, তাই না? একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেস আমি পাত্রে নিয়েছিলাম। তো পাত্রে নেওয়ার পর এই দুইটা জিনিস যখন আমি পাত্রে নিয়েছিলাম, পাত্রে নেওয়ার পর তারা বিক্রিয়া করার পর আমাকে এই জিনিসটা উৎপন্ন করে দিচ্ছে, তাই না? দিচ্ছে তো? আচ্ছা, অর্থাৎ পাত্রের ভিতরে এখন কি আছে? এই জিনিসটা আছে, পানি আছে, তাই না? ওকে, ফাইন। এখন আমাকে বলো তো, এই যে এটা কি দুর্বল না? দুর্বল অ্যাসিড না? তো দুর্বল অ্যাসিড বলতে এখানে কি, এটা CH3COOH। আমি একটু আগে বলছিলাম এই অ্যাসিডের বাফার দিতে গেলে এই অ্যাসিডের অনুবন্ধী বেস লাগবে, তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী বেস কোনটা বলতো? CH3COO মাইনাস। যেহেতু এখানে সোডিয়াম আছে তাহলে এখানে আমরা সোডিয়াম দিলাম, এই যে মাইনাসের পরিবর্তে এখানে সোডিয়াম দিলাম। তাহলে এই জিনিসটা এখন পাত্রে যদি থাকে তার মানে হচ্ছে এটা বাফার হবে। এখন দেখো তো CH3COOH আর এই পাশে CH3COONA আছে কিনা? আছে তো। তার মানে উৎপাদ হিসাবে এটা তোমার পাত্রে আছেই। এখন যদি এই জিনিসটা থাকে, এই জিনিসটা যদি থাকে মানে বিক্রিয়া করার পরে যদি ওর মান যদি বেশি থাকে, তার মানে হচ্ছে আমাদের বাফার দ্রবণ হবে, তাই না? বুঝতে পারছো না কথাটা? বলো, আমি যদি এটাকে 40 মোল দিলাম, এটা 40 মোল দিলাম, দেখো আমার কথা হচ্ছে কি, আমার বাফার হতে গেলে আমার কি লাগবে? এই উইক অ্যাসিড লাগবে, উইক অ্যাসিডের অনুবন্ধী বেসটা লাগবে। তো উইক অ্যাসিডের অনুবন্ধী বেস কোনটা? এটা। তাহলে দ্রবণের তার এটা তো বিক্রিয়ার শুরুতে, এইটুকু তো বিক্রিয়ার শুরুতে,
অর্থাৎ বিক্রিয়া শুরু করার পর এটা ছিল, বিক্রিয়ার পরে এটা হয়ে গেছে, তার মানে এগুলো আর মনে মনে নাই, ধরে নিলাম নাই, তাহলে বিক্রিয়ার পরে এটা আছে, এই জিনিসটা আছে, তাহলে এটা তো অনুমন্ত্রী শব্দটা আছে। অনুমন্ত্রীর আগে যে এই যে এসিটা, এসিটা যদি এই পাত্রের মধ্যে থাইকা যায় তাহলে তো হচ্ছে আমরা বাফার হয়ে যাবে, তাই না? এই কারণে বলা হয়েছে যে বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যাটা বেশি হতে হবে, বুঝতে পারছো? এই দেখো তো, এটা 20 আর এটা কি 40, তার মানে বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যা কি বেশি না? বেশি কিনা? বেশি। তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ওর সাথে বিক্রিয়া করার পর ও আর নাই হয়ে যাবে, ও আলাদা হয়ে যাবে, মানে হচ্ছে ও শেষ হয়ে যাবে। তার মানে দ্রবণের মধ্যে এখন কি পড়ে থাকবে? এই যে এটা যে উৎপন্ন হয়েছে এটা পড়ে থাকবে, এবং এই যে ওর যে বেশি ছিল, ওই যে বেশি ছিল ওই এটা দ্রবণের মধ্যে পড়ে থাকবে। তাহলে এটা আর এটা এই দুইটা মিলে কি বাফার হচ্ছে কিনা? বুঝতে পারছো কথাটা আমার? আচ্ছা ফাইন। তো এই কথাটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? তো মাথায় রাখবা যে আমরা ওই যে ডিরেক্টলি এই জায়গায় ওই জায়গায় আমরা কি বলছি, ডিরেক্ট বাফার পদ্ধতি ছিল, একটু দেখেন এটার এটা যখন ডিরেক্ট দেওয়া থাকতো তখন ডিরেক্ট বাফার পদ্ধতি, কিন্তু এখানে এটা করিনি, এখানে কি করছি আমরা একটা স্ট্রং বেদের সাথে একটা উইক অ্যাসিড আমরা যোগ করছি, তবে বিক্রিয়ার মোল সংখ্যাটা বেশি থাকতে হবে বিক্রিয়া শুরুতে, তখন হচ্ছে আমরা একটা বাফার পাবো, বুঝতে পারছো? এখন আমাকে বলো এনে ওর এক মোলের সাথে কয় মোল বিক্রিয়া করে? এক মোল, তাই না? তাহলে এক মোল অ্যাসিড এক মোল বেদের সাথে বিক্রিয়া করে এক মোল CCCOO উৎপন্ন করতে, তাই না? আচ্ছা, এটা যদি উৎপন্ন করে তাহলে আমাকে বলো 20 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 20 মোল CCCO এর সাথে বিক্রিয়া করে এখানে কত উৎপন্ন করবে? 20 মোল উৎপন্ন করবে না? বুঝছেন আমার কথাটা? হয়তো 40 আছে, দেখো এই যে অয় ওর এক মোল, ওর এক মোলের সাথে বিক্রিয়ার এক মোল উৎপন্ন করে, অর্থাৎ এখানে এক, এখানে এক, উৎপন্ন করো এক, তাহলে এখানে দুই, এখানে দুই, উৎপন্ন করবে কত? দুই। তাহলে এই যে আমাদের আছে 20, তাহলে এই জায়গায় 20, তাহলে এই জায়গাও 20, তাহলে উৎপন্ন করতে হবে কত? 20, তাই না? অর্থাৎ এই জায়গায় 20 হলে এই জায়গায় 20, তার মানে এই জায়গার মধ্যে উৎপন্ন এই জায়গায় কতটুকু বিক্রিয়া করছে? 20 বিক্রিয়া করছে, তাহলে বাকি 20 কি করছে? এই যে 40 মাইনাস 20 বিক্রিয়া করছে, তাহলে বাকি 20, এই বাকি 20 কি হয়ে গেছে বলতো? দ্রবণের মধ্যে থাকে গেছে না? এই যে দ্রবণের মধ্যে যে 20, এই যে 20 মোলে থাকে গেল, এবং এই যে উৎপন্ন যে হইলো এই দুইটা মিলে, এই দুইটা মিলে এখন কি হয়ে গেছে বলতো ভাইয়া? আমাদের বাফার এক্স, বুঝতে পারছো বাফার ধরনের কনসেপ্ট কিরকম? তো এটা তোমাদেরকে বোঝানোর জন্য, এটা তেমন কোনো কাজে লাগে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্যই এতক্ষণ ধরে চিল্লা করতেছি, বুঝতে পারছো? এটা তেমন কিছুই না, এটা নর্মাল একটা কথাবার্তা। ওই যে একটু আগে লিখছিলাম বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যা বেশি ভালো লাগে, এই কথাটা ধরে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাকে তুমি বুঝলাম এই জিনিসটা কেন ইসে হইলো, এখন আমার কথা এটা না, আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে এই জায়গায় এটা কোন ইসে হবে, বাফার হবে। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অম্লীয় বাফার হবে, তাই না? এটা হচ্ছে কি ব্যাপার? অম্লীয় বাফার, বুঝতে পারছো? আচ্ছা, তো একটা ক্ষারীয় বাফারের নাম বলো তো তোমরা, এতক্ষণ ধরে তো পরে আসছে, একটা ক্ষারীয় বাফারের নাম বলতে পারবা? একটা ক্ষারীয় বাফারের নাম বলতে পারবা কিনা বলো তো? একটা ক্ষারীয় বাফারের নাম বলতে পারবা? হ্যাঁ, তো দেখো আমরা এটা করি, CH3COOH, ওর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, হাইড্রোক্সাইড দিলে কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? CaCH3COO, এদিকে 2, এদিকে ক্যালসিয়াম, আর ওইটা নিলাম পানি হবে। উত্তর সংখ্যা 2, উত্তর সংখ্যা 1 এখানে দেওয়া লাগবে। আশা করি সমান্তরাকরণ হয়ে গিয়েছে। সমান্তরাকরণ অক্সিজেন, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, ঠিক আছে? এখানে 2 দেওয়া লাগবে, ওকে। এখন বিক্রিয়ার শুরুতে এই জায়গায় 20 মোল দেওয়া আছে, এই জায়গায় 40 মোল দেওয়া আছে, এই জায়গায় 20 মোল, এই জায়গায় 40 মোল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলো, দেখো এই জায়গায় এটা বাফার হবে কিনা আমার কাছে, এটা প্রথম প্রশ্ন হচ্ছে এটা বাফার হবে কিনা, এবং বাফার যদি হয় তাহলে কোন বাফার হবে, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গা থেকে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 1 মোল কয় মোল এসিডের সাথে বিক্রিয়া করে? 2 মোল। দেখো 1 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল, তাই না? 1 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল, তাহলে 20 মোল বিক্রিয়া করবে কয় মোলের সাথে? 40 মোলের সাথে, তাই না? তাহলে এক বলো, তার মানে 1 মোল বিক্রিয়া করছে 2 মোলের সাথে, তাহলে 20 মোল বিক্রিয়া করবে কত মোলের সাথে? 40 মোলের সাথে, তো তাই না? তার মানে বিক্রিয়া করার পর দুর্বলের মোল সংখ্যা কত থাকে?
শূন্য না, কারণ 20 মোল 1 মোল বিক্রিয়া 2 মোলের সাথে, তুমি তো 20 মোল দিছো, তাহলে 20 মোল বিক্রিয়া করবে 40 মোলের সাথে, তাহলে বিক্রিয়া তো করা শেষ। তাহলে 40 মাইনাস 40 মানে কত? 0। তাহলে বিক্রিয়ার পরে আলটিমেটলি এই যে উইকের কোনো মূল সংখ্যা থাকে না, যেহেতু উইকের কোনো মূল সংখ্যা থাকে না, তাহলে তাহলে আমাকে বলো তো, আমরা যে একটু আগে পড়ে আসছিলাম যে এটা কি বাফার হবে? হবে না। কেন হবে না? কারণ ভাই পড়ে আসছে যে বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যা বেশি হওয়া লাগে। দেখো বিক্রিয়ার শুরুতে উইকের মূল সংখ্যা বেশি নাই। যদি আমি কোনোভাবে 41 দিতে পারতাম, এখানে যদি 41 দিতে পারতাম, তাইলে এখানে 1 মোল বেশি থাকতো। এখানে 41 থেকে 40 বাদ দিয়ে এখানে 1 মোল থাকতো, তখন বাফার হইতো। বুঝতে পারছো? তাহলে এটা কি বলো তুমি? এটা বাফার হবে না। কখন হবে না বাফার? কখন বাফার হবে না? এই যে এখন বাফার হবে না, বাফার হবে না, বাফার ধর্ম হবে না। বুঝতে পারছি না কথাটা, যে আমরা কেন বলছিলাম যে বিক্রিয়ার শুরুতে আমাদের মূল সংখ্যা বেশি হওয়া লাগে? বুঝতে পারছো কথাটা? ওকে ফাইন। তো আশা করি যে আমরা কিসের পড়াশোনাটা মোটামুটি তোমরা বুঝতে পারছো, বাফার দ্রবণের যে বেসিকটুকু তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা বাফার দ্রবণের যে কিভাবে পিএইচ নির্ণয় করা, বাফার দ্রবণের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিএইচ নির্ণয় করা, তাই না? তো বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা এখন এটা জিনিসটা শুরু করবো। দেখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, বাফার দ্রবণের পিএইচ পিএইচ নির্ণয়। তো বাফার দ্রবণের পিএইচ নির্ণয় টপিকটা, এটা যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে যে ফর্মুলাটাকে বলা হয় হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। তো হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ দেবে, হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ, হ্যাসেলবার্গের সমীকরণ, হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। তো হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণের মাধ্যমে আসলে আমাদের যে বাফার দ্রবণের পিএইচটা নির্ণয় করা হয়। বাফার দ্রবণের পিএইচটা কি? বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন বলতে সল্ট বলতে কারে বলছেন? লবণ, সোডিয়াম ক্লোরাইড না। সল্ট বলতে বোঝাচ্ছিলাম ওই যে একটু দেখছিলাম বিক্রিয়া করার পর যে উৎপন্ন হয়, মানে ওই যে অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী বেস, এই বেসটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড বা বেসের হচ্ছে সল্টটা। বুঝতে পারছো? যেমন ওই যে একটু দেখছিলাম না, বিক্রিয়া করার পর এটা উৎপন্ন হয়েছে সিএসটি সি ও ও এন এ, এটা উৎপন্ন হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? বা NH4Cl, এই জিনিসটার ঘনমাত্রা। ঠিক আছে? তো ঘনমাত্রা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এছাড়া আরো সহজে করা যায়, এটা দেখো তো, এটা এভাবে লেখা যায় কিনা, পিকে প্লাস লগ, এটা কি বলতো ঘনমাত্রা, ঘনসংখ্যা ঘনমাত্রা তুমি কি লিখতে পারো? ঘনমাত্রাকে আমরা s ইনটু বি লিখতে পারি না? ঘনমাত্রা ইকুয়াল s ইনটু বি, তাহলে s ইনটু বি। টেস্টটা কার? সল্টের, তাই না? তাহলে ঘনমাত্রা এই হয় না তো, কি লিখছি ঘনমাত্রা, যেহেতু ঘনমাত্রা কি n বাই বি না, n বাই বি, তাহলে n অফ সল্ট নিচে বি, আর অ্যাসিডের জন্য কি হবে? n অফ অ্যাসিড নিচে বি। তো বিবি কাটা যায় না? বিবি কাটা যায়, আসলে সূত্রটা কি হয় যে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ অফ n অফ সল্ট n অফ অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার আলটিমেট সূত্র। বুঝতে পারছো না বলো তো ভাইয়া, যে বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়? বুঝতে পারছো? বাফার দ্রবণের কিভাবে পিএইচটা নির্ণয় করতে হবে? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন এটা তো পিএইচ নির্ণয় করা হয়েছে অ্যাসিডের জন্য, অ্যাসিড অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র এটা। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র কোনটা হবে বলো তো ভাইয়া? সেম না? ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র কি হবে? পিএইচ নির্ণয় করার সূত্র সল্টের জায়গায় থাকবে, অ্যাসিডের জায়গায় শুধুমাত্র কি বলো তো বেস হবে। আর এখানে পিকে এর পরিবর্তে এখানে কি হবে? পিকেবি হবে। কি বলো তো ভাইয়া? পিকেবি হবে, আর কিছুই না। হ্যাঁ, আর কিছুই পরিবর্তন হবে না। বুঝতে পারছো? বলো।
পারবা না? ওকে ফাইন। তো এখান থেকে আমি ডিরেক্টলি সূত্রটা আমি দিয়ে আমি ডিরেক্টলি লিখলাম। সূত্রটা ডিরেক্টলি লিখতেছি। সূত্রটা কি বলতো ভাইয়া? যদি অম্লীয় বাফার দ্রবণ হয় তাহলে pH ইকুয়াল pKa প্লাস লগ অফ n অফ সল্ট, মানে সল্টের মোল সংখ্যা, n অফ অ্যাসিডের মোল সংখ্যা। এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে pOH। pOH আমরা বের করব, এটা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, ক্ষারীয় বাফার দ্রবণ, তাহলে pK এর জায়গায় কি হবে? কি pKb হবে, kb বেস প্লাস লগ অফ n অফ সল্ট, এটা কি হবে? অ্যাসিডের জায়গায় কি হবে? n অফ বেস, n অফ বেস। ঠিক আছে? তো আশা করি তোমরা এই জায়গা থেকে এই সূত্রগুলোর মাধ্যমে তোমরা এখানে পিএইচ এবং পিওএইচ গুলা নির্ণয় করতে পারবা। বুঝতে পারছো? তো কিভাবে এই যে পিএইচ নির্ণয় করতে হয় কিভাবে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। কেমন? তো আমরা এই যে কিভাবে একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হয় এই জায়গা থেকে আশা করি আমরা এটুকু পারবো। ঠিক আছে? এখন আমরা একটা কাজ করতে চাই, সেটা কি বলতো? আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে মনে করো যে আমরা এটা দিয়ে কাজ করি, সেটা হচ্ছে এই জায়গায় আমি কি করছি, মনে করো যে একটা দ্রবণের ভিতরে 1 মোল এসিড বা বেস যোগ করছি, মনে করো এটা পিএইচ, মানে একটা এই যে একটা আছে, মনে করো এটা অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে? এটা অম্লীয় বাফার। এই অম্লীয় বাফার দ্রবণে আমি 1 মোল এসিড বা 1 মোল বেস যোগ করছি, এটা চার দেখা যাচ্ছে। 1 মোল এসিড বা বেস আমি যোগ করলাম। ঠিক আছে? 1 মোল এসিড বা বেস যোগ করছি, তাহলে কি হবে সূত্রটা? কিছুই হবে না, শুধুমাত্র মাথায় রাখবা আমি 1 মোল এসিড বা বেস যদি যোগ করি, মনে করো ভাইয়া আমি এটা তো অম্লীয় বাফার দ্রবণ, তো অম্লীয় বাফার দ্রবণে 1 মোল এসিড যোগ করছি, তাহলে এসিড যোগ করলে নিচে এসিডের সাথে এসিড যোগ হবে আর ওটার সাথে বিয়োগ হবে। তাহলে এসিড যোগ করছো না তুমি, তাহলে n অফ অ্যাসিডের সাথে যোগ হবে। কি যোগ করছো? অ্যাসিড যোগ করছো। আর এখানে যোগ হলে উপরে বিয়োগ হবে, জাস্ট n অফ সল্ট থেকে মাইনাস হবে। এটা আমাদের কি করছো বলো তো ভাইয়া? 1 মোল অ্যাসিড যোগ করছো, 1 মোল অ্যাসিড অ্যাড করলে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি বিয়োগ আমি যদি 1 মোল বেস যোগ করি তাহলে কি সূত্র হবে? উল্টাটা হবে, জাস্ট কি হবে? পিকে প্লাস লগ অফ, জাস্ট উল্টাটা হবে। এদিকে n অফ সল্ট, এবার সে n অফ অ্যাসিড। আমি কি করছি, এই জায়গার মধ্যে 1 মোল অ্যাসিড যোগ করছি, এখানে অ্যাসিডের সাথে যোগ হয়েছে। এখন আমি হচ্ছে বেস যোগ করব, তাহলে অ্যাসিড থেকে বিয়োগ হবে আর উপরে যোগ হবে। এই যে সূত্রটা বুঝতে পারছো কিনা বলো তো? এই জায়গা, তাহলে এই জায়গার কমেন্টটা কি? এই যে কমেন্ট হচ্ছে 1 মোল বেস যোগ করলে, 1 মোল বেস যোগ করলে। বুঝতে পারছো কিনা বলো তো? এই লাইনটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ঠিক আছে। 1 মোল বেস যোগ করলে কি হবে বুঝতে পারছো তো? ওকে ফাইন। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এটা কখন বলো তবে? অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ পিএইচ নির্ণয় করছো। এখন আমি যদি এরকম করতাম, আমি যদি পিএইচ মানে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে করতাম, তাহলে কি হতো? ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রত্যেকের সূত্র, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ আমরা ম্যাথ করবো, এগুলো ম্যাথ প্রবলেম কিন্তু এখানে এগুলো আমরা সলভ করবো। আমরা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। আজকে হচ্ছে আমরা বেসিকটা শেষ করতেছি। তো দেখো পিওএইচ বের করতাম, পিওএইচ বের করলে সূত্র কি? পিকেবি প্লাস লগ অফ n উপরে সল্ট নিচে বেস, তাই না? যেহেতু পিওএইচ বের করতেছি, এটা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। এখন আমি কি করলাম? 1 মোল অ্যাসিড যোগ করলাম। কি করছি? 1 মোল অ্যাসিড, তাহলে এখানে আছে বেস, অ্যাসিড যোগ করছি, তাহলে নিচে বিয়োগ হবে উপরে যোগ হবে। তাহলে n অফ বেস ছিল 1 মোল, আমি বিয়োগ করব, বেস থেকে বিয়োগ করছি, n অফ সল্ট ছিল, তাহলে যোগ করছি। তো এখানে কি করছি বলতো? 1 মোল অ্যাসিড যোগ করছি, 1 মোল অ্যাসিড যোগ করলে। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি কি করবো বলতো ভাইয়া? পিকেবি প্লাস লগ n অফ সল্ট, n অফ বেস, n অফ বেস। এখন আমি হচ্ছে বেস যোগ করব, তো এখানে তো বেস ছিল, তো বেসের সাথে বেস যোগ হবে না। দেখো অ্যাসিড যোগ করাতে বেসের সাথে 1 মোল বিয়োগ হয়ে গেছে, তাহলে এখন বেসে আমি যদি বেস যোগ করি তাহলে বেসের সাথে 1 মোল যোগ হবে, তাহলে 1 মোল যোগ হবে, বেসটা বিয়োগ হবে। ঠিক
আছে? এই যে তাহলে এখানে কি করছো বলো তো ভাইয়া, এক্স মোল বেজ যোগ করছো, এখানে বেদের সাথে যোগ হয়েছে, বেজ যোগ করলে, এই তো। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি বলতো ভাইয়া, এভাবে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা একটা এইভাবে হচ্ছে আমরা একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি। তো পিএইচ এর নির্ণয় করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি সবগুলো ও বেসিক শেষ করে দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী লেকচার থেকে হচ্ছে আমরা বাফার দ্রবণের একটা বৈশিষ্ট্য পড়ব, বৈশিষ্ট্য করার পর থেকে আমরা বৈশিষ্ট্য করার পর সাথে সাথে আমরা বাফার দ্রবণের যে পিএইচ নির্ণয় করার যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো সলভ করব। ঠিক আছে? তো তোমরা জানো বাফার দ্রবণ টপিকটা অনেকটা বড়, এগুলো তাড়াতাড়ি করে শেষ করা যায় না, আর আমি খুব তাড়াতাড়ি করে শেষ করা পছন্দ করি না। আমি হচ্ছে যেটাই ধরি চেষ্টা করি যে প্রত্যেকটা প্রবলেম যাতে সলভ করে দেওয়া যায়, প্রত্যেকটা প্রবলেম যাতে সলভ করে দেওয়া যায়। এই কারণে হচ্ছে সবগুলো বেসিক আজকে দেখাইছি। যারা প্রথম থেকে ক্লাসটা দেখবা অবশ্যই আশা করি তারা প্রত্যেকটা জিনিস একেবারে বেসিক থেকে সবগুলো জিনিস তোমরা বুঝে এসেছো। ঠিক আছে? তো আজকের লেকচারটা এটুকুই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার আমরা বাফার দ্রবণের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। আমাদের লেকচারগুলো তোমাদের কেমন লাগে বাইরেকে জানাও, কমেন্ট বক্সে জানিও। তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে, ক্লাস লাগবে, বাইকে অবশ্যই জানাবা। চেষ্টা করবো ওই টপিকগুলোর উপরে দ্রুত ভিডিও আপলোড দেওয়ার জন্য, কেমন? তো আজকের জন্য এটুকুই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।